বিগত ১৭.৫ বছর মজলুম থাকার পর বর্তমান সরকার নিজেরাই এখন জালিমে পরিণত হচ্ছে, এমন অভিযোগ করেছেন জামায়াত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। তার দাবি, প্রশাসনে দলীয়করণ ও কোটা ফিরিয়ে এনে সরকার জাতির সঙ্গে প্রতারণা করছে। সকালে জাতীয় প্রেস ক্লাবে লেবার পার্টির আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। বর্তমান সরকারের তীব্র সমালোচনা করে বিরোধী দলীয় নেতা বলেন, রক্তভেজা আন্দোলনের মাধ্যমে স্বৈরাচার থেকে মুক্তি মিললেও সরকার এখন হুবহু ফ্যাসিবাদের রূপ ধারণ করেছে। ক্ষমতা টিকিয়ে রাখতে ভোটের আগের প্রতিশ্রুতি ও জনগণের হ্যাঁ ভোটের রায় বাস্তবায়নে বিএনপি তালবাহানা করছে বলেও অভিযোগ করেন জামায়াত আমির। প্রশাসনে দলীয়করণের অভিযোগ তুলে তিনি বলেন, সচিব পদে দ্রুত পদোন্নতি দেওয়া হচ্ছে এবং সরাসরি দলীয় লোকদের নানা পদে বসানো হচ্ছে। মেহেরবানি করে সম্মানিত হন, জনগণের ভোটকে সম্মান করুন, তাহলে জনগণও আপনাদেরকে সম্মান করবে। আর দলীয়করণের যে রাজনীতির দিকে একদম নেকেটলি উলম্বভাবে আপনারা পা দিয়েছেন, ফিরে আসেন। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি দায়িত্ব নেওয়ার আগে নির্বাচনের পুরো সময়টা জুড়ে বলেছেন যে আমরা একটা মেরিটোক্রেটিক সোসাইটি চাই, আমরা পলিটোক্রেটিক সোসাইটি বিল্ড আপ করব না। এখন কি করছেন? এখন তো পুরাটাই তার উল্টা। পুলিশ আর কোনো দল বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী হিসেবে কাজ করবে না, দুর্নীতির বিরুদ্ধে থাকবে জিরো টলারেন্স, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। রাজশাহীর সারদা পুলিশ একাডেমিতে 18 বছর আগে বাতিল হওয়া 27তম বিসিএস পুলিশ ব্যাচের সমাপনী কুচকাওয়াজে তিনি এসব কথা বলেন। এ সময় মন্ত্রী চেইন অফ কমান্ড ঠিক রেখে বৈষম্যহীন সমাজ গঠন এবং আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ সদস্যদের কাজ করার নির্দেশ দেন। রাশিদুল হক রুশোর প্রতিবেদন। 6 মাসের কঠোর প্রশিক্ষণ শেষে এই সমাপনী কুচকাওয়াজ অংশ নিলেন 27তম বিসিএস পুলিশ সুপার ব্যাচের প্রথম পর্যায়ের 58 জন শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার। কুচকাওয়াজে সালাম ও অভিবাদন গ্রহণ করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। শুরুতেই তিনি 18 বছরের বঞ্চনা কাটিয়ে অবশেষে পুলিশে যোগ দেওয়ার স্বপ্ন পূরণ হওয়ায় কর্মকর্তাদের অভিনন্দন জানান। আমি বিশ্বাস করি 27তম বিসিএস পুলিশ ব্যাচের প্রথম পর্যায়ের প্রতিটি সদস্য দেশ ও জাতির প্রত্যাশা পূরণে নিজেদেরকে নিয়োজিত করবে। শিক্ষানবিশ এই পুলিশ কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, মুক্তিযুদ্ধের চেতনা ও ছাত্র গণ অভ্যুত্থানের আত্মত্যাগের মর্যাদা রেখে গণতান্ত্রিক বাংলাদেশ গঠনে ভূমিকা রাখতে হবে। আপনাদের দায়িত্ব অনেক বেশি। রাষ্ট্রের এই রূপান্তরকালে আপনাদেরকে নিজেদের উপযোগী করে প্রস্তুত করতে হবে। সততা, দক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। আপনাদের আচরণ হতে হবে মানবিক ও আইনের প্রতি গভীর শ্রদ্ধাশীল। তিনি আরো বলেন, পুলিশকে দলীয় প্রভাবমুক্ত, প্রযুক্তি বান্ধব ও মানবিক সংস্থা হিসেবে গড়ে তুলতে হবে। পাশাপাশি পুলিশকে ডিজিটাল অপরাধ দমন ও সাইবার নিরাপত্তার জন্য কারিগরি দক্ষতা অর্জনের মধ্য দিয়ে সাধারণ মানুষের বন্ধু ও সেবক হিসেবে গড়ে তোলার নির্দেশ দেন। আপনারা সমাজে ন্যায় বিচার ও আইনের শাসন প্রতিষ্ঠায় এক গুরুত্বপূর্ণ পরিবর্তনের সৈনিক। আইনের প্রতি অবিচল আস্থা ও দেশের নাগরিকদের প্রতি দায়িত্ব ও জবাবদিহিতাই হবে আপনাদের কর্মের মূল ভিত্তি। মনে রাখবেন, আইনের চোখে সবাই সমান, সেটি হোক কোনো রাজনৈতিক কর্মী বা প্রান্তিক কৃষক। এর আগে প্রশিক্ষণে বিভিন্ন সময়ে শ্রেষ্ঠত্বকারীদের হাতে পুরস্কার তুলে দেন স্বরাষ্ট্রমন্ত্রী। রাশিদুল হক রুশো, 71, সারদা পুলিশ একাডেমি, রাজশাহী। বুড়িগঙ্গা সহ ঢাকার আশপাশের 4টি নদী দখল ও দূষণমুক্ত করে দ্রুত ওয়াটার বাস চালুর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পাশাপাশি এটিকে পর্যটন বান্ধব হিসেবে গড়ে তোলার তাগিদ দিয়েছেন তিনি। আজ সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে ঢাকার 2 সিটি কর্পোরেশনের প্রশাসক ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কর্মকর্তাদের বৈঠক শেষে এসব তথ্য জানান 2 সিটির প্রশাসক আব্দুস সালাম ও শফিকুল ইসলাম খান। এ সময় সড়ক ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম জানান, ফ্যাসিবাদী আমলে নদী সংস্কারের নামে যে দুর্নীতি হয়েছে সেটিও তদন্তের নির্দেশ দিয়েছে প্রধানমন্ত্রী। এছাড়া ঢাকার আশপাশে 110 কিলোমিটার নৌপথে ওয়াটার বাস চালুর সিদ্ধান্ত হয়েছে বলেও জানান তিনি। ওয়াটার
দূষণ একটা, যাত্রী স্বল্পতা একটা কারণ, আর হচ্ছে এই রুটে পর্যাপ্ত সংখ্যক ওয়াটার বাস নামানো যায়নি। এই কি কারণে এটা বন্ধ হয়েছিল আর কি মেজার্স নিলে এটাকে চালু করা সম্ভব, যেহেতু এটা একটা জনবান্ধব এবং আপনার হবে যাতায়াতের ক্ষেত্রে একটা সহজ যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করার সম্ভাবনা নদীপথে আছে, তো সেটাকে কিভাবে ফাংশন করানো যায় তার জন্য চেষ্টা। বাংলাদেশ ও নেপালের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ভবিষ্যতে আরও দৃঢ় হবে বললেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার ঠাকুরগাঁওয়ে নেপাল ও বাংলাদেশি চিকিৎসকদের অংশগ্রহণে আয়োজিত একটি চক্ষু শিবিরের উদ্বোধনীতে কথা বলেন তিনি। মির্জা ফখরুল আরও বলেন, নেপাল চক্ষু চিকিৎসায় অনেক এগিয়েছে, ভবিষ্যতে অন্য এলাকায়ও তাদের নিয়ে এমন আয়োজন করা হবে। বাংলাদেশ ডায়াবেটিক সমিতি বিনামূল্যে 4 দিনের এই চক্ষু শিবিরের আয়োজন করেছে। এখন পর্যন্ত 2900 রোগী তারা নাম লিখিয়েছেন। খুব কঠিন কাজ। আমি ধন্যবাদ দেব চিকিৎসকদেরকে যারা নেপাল থেকে এসছেন এবং আমাদের অফিস থেকে এসছেন, তারা এখানে এই 5 দিন ধরে 5 দিন ধরে এই ক্যাম্পটাকে তারা চালাবেন। এটা আমাদের জন্য একটা বিরাট একটা সুবিধা আমাদের এই এলাকার মানুষের মধ্যে। This event will definitely strengthen our friendship with Nepal. Nepal is our friend since long. Even before the liberation war or partition, we had a close connection with Nepal. সরকারের সমালোচনা করলে অপরাধ নয়, রাষ্ট্রের বিরুদ্ধে বললে অপরাধ হিসেবে গণ্য হবে। তাই সাংবাদিকদের জন্য করা ৭৩-এর আইনটি সরকার সংশোধন করার সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের আয়োজিত সেমিনারে তিনি আরও বলেন, ক্ষমতা, স্বাধীনতা ও দায়িত্ব এই 3-এর সমন্বয়ে গণমাধ্যমের কমিশন গঠন করা হবে। রাষ্ট্র পরিচালনায় জবাবদিহিতা নিশ্চিত করা এবং দায়িত্বশীল নেতৃত্ব গড়ে তোলা জরুরি বলেও মন্তব্য করেন মন্ত্রী। জুলাই গণঅভ্যুত্থানের সময় অনেক সাংবাদিক তখনকার সরকারকে টিকিয়ে রাখার চেষ্টা করেছিলেন, কিন্তু সেই সরকার টিকে গেলে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার পরিণতি কি হতো তা নিয়ে প্রশ্ন করেন জহিরুদ্দিন স্বপন। সাংবাদিকদের বাক স্বাধীনতা রক্ষায় আইন প্রণয়নের চিন্তা করা হচ্ছে বলেও জানান তিনি। তবে রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড সেই স্বাধীনতার অংশ হিসেবে গ্রহণ করা হবে না। যে এখানে অ্যাক্ট, সেই অ্যাক্টের মধ্যে যখন করতে হয়, হলফনামা দিতে হয়, তখন রাষ্ট্রের বিরুদ্ধে কিছু করব না বলে একটা কথা আছে। সরকার বিরুদ্ধে কিছু করবো না বলে একটা কথা আছে। এবং কবির ভাই, আপনার নিশ্চয়ই মনে আছে, যখন আমরা সম্পাদক পরিষদ মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গেও কথা হয়েছিল, আপনি সেখানেও মাননীয় প্রধানমন্ত্রীকে এই কথা বলেছিলেন এবং মাননীয় প্রধানমন্ত্রী নীতিগতভাবে তখনই আমাকে সম্মতি দিয়েছেন এবং পরবর্তীতে আমাকে নির্দেশ দিয়েছেন যে এই ক্ষেত্রে আইনগত পরিবর্তন করে এটাকে রাষ্ট্রবিরোধিতার জায়গাতে আমরা নিয়ে আসবো। সরকার না, সরকারের বদলে এটা রাষ্ট্র হয়ে যাবে। সিলেটে চায়ের দোকানে বসে বন্ধুদের নিয়ে এইচএসসি পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নের অভিযোগে এক কলেজ শিক্ষককে আটক করা হয়েছে। জব্দ করা হয়েছে 1 বস্তা উত্তরপত্র। সিলেট মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক বিলকিস ইয়াসমিন জানান, শনিবার রাত 11:30টার দিকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের কাছে গোপন সংবাদের ভিত্তিতে একটি চায়ের দোকানে অভিযান চালানো হয়। সেখানে দেখা যায় সিলেট মেট্রো সিটি উইমেন্স কলেজের বাংলা বিভাগের প্রভাষক ইকবাল হোসেন সোহান বন্ধুদের নিয়ে উত্তরপত্র মূল্যায়ন করছেন। পরে সোহানকে উত্তরপত্র সহ জালালাবাদ থানায় নেওয়া হয়। এ সময় সিলেট শিক্ষা বোর্ডের চেয়ারম্যান উপস্থিত ছিলেন। এপ্রিল মাসে দেশে পাম তেল আমদানি কমেছে 72%, যার সিংহভাগই ব্যবহৃত হয় শিল্প কারখানায় খাদ্যপণ্য উৎপাদনে। অন্যদিকে ভোক্তা পর্যায়ে ব্যবহৃত সয়াবিনের আমদানিও কমেছে 40%। একই প্রবণতা চাল, গম এবং চিনির ক্ষেত্রেও। বিশ্লেষকরা বলছেন, যুদ্ধের কারণে সরবরাহ ব্যবস্থাপনার সংকট এবং ভাড়া বেড়ে যাওয়া অন্যতম কারণ, যার প্রভাব পড়তে পারে খুচরা বাজারে। অন্যদিকে একই সময়ে 53% বাড়ে জ্বালানি আমদানির খরচ। ইমদাদ হোসেনের প্রতিবেদন। দেশে ভোজ্য তেলের প্রায় পুরোটাই আমদানি নির্ভর, যার চাহিদা বছরে 20 থেকে 24 লাখ টন।
এর মধ্যে বেশি আসে পাম তেল, ইন্দোনেশিয়া ও মালয়েশিয়া থেকে। মূলত শিল্প কারখানায় খাদ্য ও বেকারি পণ্য উৎপাদনে ব্যবহৃত হয় এই তেল। তবে এপ্রিলে আমদানি কমেছে আশঙ্কাজনক হারে। বিবিএসের হিসাবে মার্চে 2,15,000 টনের বিপরীতে এপ্রিলে দেশে আসে 59,657 টন। টাকার বিচারেও যা 2,924 কোটি থেকে নেমে আসে মাত্র 860 কোটি টাকায়। অন্যদিকে সয়াবিন তেলের আমদানিও কমে 40% ওপরে। ফলে মার্চের 1,500 কোটি টাকা থেকে এপ্রিলে তা নেমে আসে 957 কোটিতে। কিন্তু কী কারণে এই পতন? মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে আন্তর্জাতিক সাপ্লাই চেইনগুলোতে বেশ কিছু অনিশ্চয়তা তৈরি হয়েছে এবং সেই অনিশ্চয়তার কারণে যারা বড় আমদানিকারক তারা পণ্য এনে কোনো জায়গায় যদি আটকে যায় এবং সময় মতো যদি এগুলো সরবরাহ না নিতে পারেন তাহলে তারা ঝুঁকির মধ্যে পড়বেন। তাদের প্রত্যেকের হয় ব্যবসার অবস্থা ভালো না অথবা রাজনৈতিক কারণেও তারা চাপের ভিতরে রয়েছেন। তারা ইতিমধ্যেই তাদের আমদানি কমিয়ে দিচ্ছেন এবং সেটার একটা প্রভাব এখানে পড়তে পারে। শুধু তেল নয়, একই সময়ে 70% কমে চাল আমদানি, আর গম কমে আসে প্রায় 43%। একই সাথে নিম্নমুখী প্রবণতা ছিল চিনির ক্ষেত্রেও। তবে খাদ্যপণ্যের বিপরীত চিত্র ছিল জ্বালানি আমদানিতে। বিবিএসের হিসাবে এপ্রিলে সে বাবদ ব্যয় হয় 25,620 কোটি টাকা, যা মার্চের চেয়ে বাড়ে 53%। আর এ কারণে সার্বিক আমদানি ব্যয় বেশি হয় 17.5%। বিশ্লেষকরা মনে করেন, পণ্য আমদানিতে ভারসাম্য না থাকলে নেতিবাচক প্রভাব পড়তে পারে বাজার ব্যবস্থাপনায়। যারা মূল আমদানিকারক তাদের সাথে বাণিজ্য মন্ত্রণালয়, খাদ্য মন্ত্রণালয় তাদের বসা, দেখা যে তারা আসলে যে চাহিদা মতো তারা পণ্য আমদানি করছেন কিনা, এবং এক্ষেত্রে রাজনৈতিক বিবেচনার যে বিষয়টি সেটি যেন ব্যক্তি পর্যায়ে থাকে, এটি যেন ব্যবসার ক্ষেত্রে কোনো ধরনের নেতিবাচক প্রভাব না ফেলে সেটিও যেন সরকার নিশ্চিত করেন। তথ্য অনুযায়ী সার্বিক আমদানি ব্যয় বাড়ায় কেবল এপ্রিলেই বাণিজ্য ঘাটতি ছিল প্রায় 65,000 কোটি টাকা। দাদ হোসাইন, 71, ঢাকা। ছেঁড়া ফাটা জোড়াতালি দেওয়া আর ময়লা নোটে সয়লাভ বাজার। 10, 20 আর 50 টাকার মতো ছোট নোটগুলোর অবস্থা এতটাই শোচনীয় যে সাধারণ কেনাকাটা থেকে শুরু করে গণপরিবহনে ভোগান্তিতে পড়ছেন সাধারণ মানুষ। কেন্দ্রীয় ব্যাংক বলছে, চাহিদার তুলনায় টাকা ছাপাতে না পারায় এই সংকট। ফলে অবস্থার উন্নতির সম্ভাবনাও নেই শিগগিরই। মেজবাহ হাসানের রিপোর্ট। ব্যবসা বাণিজ্য আর অর্থনীতিকে সচল রাখার অবিচ্ছেদ্য অংশ হলো মুদ্রা, কিন্তু সেটিই যেন এখন গলার কাটা। রাজধানীর ছোট বড় থেকে শুরু করে সাধারণ মুদি দোকান, সর্বত্রই এখন চিরচেনা দৃশ্য। ক্রেতা টাকা দিচ্ছেন, বিক্রেতা তা ফিরিয়ে দিচ্ছেন। কারণ একটাই, নোটটি ছেঁড়া, মলিন কিংবা জোড়াতালি দেওয়া। এই যেমন নিজের লেখাপড়া করার পাশাপাশি ছোট ব্যবসা করে নিজের খরচ বহন করা এই শিক্ষার্থী নিত্যদিনের লেনদেনে পড়েন চরম বিপাকে। জানান পুরনো এসব নোট নিয়ে তার সীমাহীন ভোগান্তির কথা। কাস্টমার আমাদেরকে দিলে আমরা নিতে চাই না, আবার তাদেরকে দিলে তারাও নিতে চায় না। মানে এটা একটা হ্যাসেলের বিষয়। এই টাকাটা যদি আমি আমার ব্যাগে রাখি বা মানি ব্যাগে রাখি তাহলে এটা কিন্তু আরো নরম হয়ে যাবে বা টান লেগে ছিঁড়ে যাবে। এটা কিন্তু একদম নরম। এই যে রহমত মিয়ার অভিজ্ঞতা আরো কঠিন। গত কয়েকদিন ধরে 200 টাকার ছেঁড়া নোট কাউকে দিতে না পেরে এসেছেন রাজধানীর গুলিস্তানে, কিন্তু সেখান থেকেও ফিরতে হচ্ছে খালি হাতে। অভিযোগ রয়েছে কাটা ছেঁড়া এসব নোট ব্যাংকগুলোর না নেওয়ারও। অল্পখানি ছিঁড়ছে, এটা মানে আর কেউ নিতেছে না। পান দোকানদারকে দিলেও সে বলে এটা পাল্টাবে। আমরা নেওয়ার সময়তে তারা পুরো করে নিয়ে নিই। কাস্টমার ঠিকই দেয়, কিন্তু কাস্টমারে দিতে গেলে কাস্টমারে নিতে চায় না। এটা নিব না। সবচেয়ে বেশি বিপত্তি বাড়ছে 5, 10, 20 আর 50 টাকার মতো ছোট নোটগুলো নিয়ে। দীর্ঘদিন বাজারে নতুন নোটের সরবরাহ কম থাকায় এই পুরনো ও অচল প্রায় নোটগুলোই বরাবরই ঘুরছে মানুষের হাতে। তাই প্রায় অচল হয়ে পড়া এই টাকাই এখন নিত্যদিনের ভোগান্তির নাম। পুরান টাকা দিলাম, এই পুরান টাকাই পাইলাম। টাকা সিলাসিলি বাড়াবাড়ি করতে হয়। ছেঁড়া টাকার এখন আগের থেকে এখন মান খারাপ। রিকশাওয়ালা মামাদের যে টাকাটা দেয় ওটা অনেক বেশি মানে পুরনো বা ছেঁড়া হয় আর কি। এই কারণে এই টাকাটা আবার আমরা যখন দোকানে দিই তখন নিতে চায় না। আবার দোকানদাররা যেটা দেয় আমরা অন্য দোকানে নিলে চালাইতে একটু কষ্ট হয়। আমার মনে হয় টাকাগুলি রিপ্লেস হওয়া দরকার। বাংলাদেশ ব্যাংক বলছে, টাকা ছাপাতে দীর্ঘ সময় লেগে যাওয়ায় চাহিদা অনুযায়ী সরবরাহ করা যাচ্ছে না, ফলে সংকটও বাড়ছে। যে পরিমাণ চাহিদা বাজারে ছিল তার সাথে সামঞ্জস্য রেখে উৎপাদন করা সম্ভব হচ্ছে না। তবে ব্যাংকগুলোকে নির্দেশনা দেওয়া আছে, গ্রাহক যদি ব্যাংকের কাছে যায় ব্যাংক অবশ্যই সেই ছেঁড়াফাটা নোট গ্রহণ করবে এবং ব্যাংক পরবর্তীতে বাংলাদেশ ব্যাংকের কাছে সেটা রিপ্লেস করে নেবে। এবং তবে সেটা যে আগে যেরকম নতুন নোট দ্বারাই রিপ্লেস হতো তা না, এখন হয়তোবা রিইউজেবল নোট দ্বারা
সেটা রিপ্লেসড হবে। বাজারের এই অচল অবস্থা কাটাতে ডিজিটাল লেনদেন বৃদ্ধি এবং ব্যাংকগুলোর ওপর কেন্দ্রীয় ব্যাংকের তদারকি আরও জোরদারের তাগিদ সংশ্লিষ্টদের। মিসবাহ হাসান, ৭১, ঢাকা। দর্শক, প্রধানমন্ত্রীকে কটূক্তির প্রতিবাদে একটি বিক্ষোভ মিছিল হচ্ছে ফার্মগেট এলাকায়। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী মোহাইমিনুল খান অপু। আরও তথ্য নিয়ে তিনি আমাদের সাথে যুক্ত হচ্ছেন। অপু, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে? দর্শকদেরকে জানাচ্ছিলাম বিক্ষোভ মিছিলের কথা। আপনি সেখানে পৌঁছানোর পর এখন কি পরিস্থিতি দেখছেন? আইন শৃঙ্খলা বাহিনী সেখানে রয়েছে কিনা এবং কোনো ধরনের সংঘর্ষ বা ঝামেলা সেখানে হয়েছে কিনা জানাবেন আমাদের বিস্তারিত তথ্য। আমরা এই মুহূর্তে রয়েছি কিন্তু কারণ বাজারে। এইখানে কিন্তু ঢাকা মহানগর উত্তরের সাবেক আহ্বায়ক সাইফুল আলম নীরব, তার নেতৃত্বে কিন্তু একটি মিছিল চলছে এখানে। প্রধানমন্ত্রী তারেক রহমানের বিরুদ্ধে কটূক্তি করার প্রতিবাদে তারা এই মিছিলটি বের করেছেন এবং এটি কিন্তু এই মুহূর্তে কারণ বাজার রয়েছে, অর্থাৎ তেজগাঁয়ের বিজ্ঞান কলেজের সামনে থেকে এই মিছিলটি 15 মিনিট পূর্বে শুরু হয়। এখন কিন্তু এই মিছিলটি কারণ বাজারে এসে পৌঁছেছে, অর্থাৎ এই মিছিল থেকে তারা যে বক্তব্য দিয়েছেন মিছিল পূর্বে, তখন কিন্তু সাইফুল আলম নীরব যেটি বলেছেন যে সাম্প্রতিক সময়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের বিরুদ্ধে এনসিপির নেতৃবৃন্দ নাসিরউদ্দিন পাটোয়ারি, সার্জিস আলম সহ অন্যান্য যারা রয়েছেন তারা যে কটূক্তি করেছেন তার বিরুদ্ধেই কিন্তু তারা এই মিছিলটি করছেন। সংক্ষিপ্ত বক্তব্যে তিনি যেটি হুঁশিয়ারি করেছেন, এর পরবর্তীতে প্রধানমন্ত্রী তারেক রহমান সহ বিএনপির কোনো নেতৃবৃন্দের বিরুদ্ধে যদি আবারও কোনো ধরনের কটূক্তি করা হয় সেক্ষেত্রে কিন্তু তারা দাঁত ভাঙা জবাব দেবেন, এমনটি কিন্তু তারা হুঁশিয়ারি দিয়ে বলেছেন। এবং এছাড়াও যেটি বলেছেন যে এর পরবর্তীতে তারা যদি এটি অব্যাহত রাখে সেক্ষেত্রে তাদের বাসা থেকে বের হতে দেওয়া হবে না, এমনটিও কিন্তু তারা সতর্ক করে বলেছে। আমরা একটু এখানে সাইফুল আলম নীরবের সাথেই কথা বলবো যে আপনাদের এই মিছিল থেকে কি প্রতিবাদ, কি বিক্ষোভ জানাচ্ছেন, মানে বার্তাটা কি রয়েছে আপনার? আমরা হঠাৎ করে দেখতে পাচ্ছি যে নতুন একটি রাজনৈতিক দল তারা রাজনীতি বাদ দিয়ে মাননীয় প্রধানমন্ত্রী, তার সহধর্মিণী, তার কন্যা সহ বিএনপি সিনিয়র নেতাদের কটূক্তি করছেন। তারা রাজনীতি করছেন না, এটা রাজনীতি কোনো পর্যায়ে পড়ে না। তাদের উদ্দেশ্যে বলতে চাই, এসব বেয়াদবি বাদ দিয়ে রাজনীতি করুন, আর নতুবা বাংলাদেশের জনগণ আপনাদেরকে প্রতিহত করবে। ধন্যবাদ আপনাকে। এমনটি বলছিলেন যে আসলে এনসিপি বা অন্যান্য যারা রয়েছেন তারা যদি কোনো ধরনের আর কটূক্তি করেন সেক্ষেত্রে তারা ছাড় দেবেন না, এমনটি কিন্তু তারা বলছেন। নেতাকর্মী তারা কিন্তু নানান ধরনের স্লোগান দিচ্ছেন। এখানে কিন্তু ঢাকা মহানগর উত্তরের বিভিন্ন ইউনিটের স্বেচ্ছাসেবক দল, যুব দল, অন্যান্য নেতৃবৃন্দ যারা রয়েছেন তারাও কিন্তু রয়েছেন। অর্থাৎ সাইফুল আলম নীরব কিন্তু এই তেজগাঁ ঢাকা এই আসনটিতে কিন্তু সংসদ সদস্য প্রার্থী ছিলেন, তিনি সাবেক আহ্বায়ক, তার নেতৃত্বেই কিন্তু। অপু, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আপনি থাকুন সেখানে, নিশ্চয়ই আমরা এই বিষয়ে আরও তথ্য পরবর্তী সংবাদ সংযোগগুলোতে দর্শকদেরকে বিস্তারিত জানানোর চেষ্টা করব। দর্শক, চলছে সংযোগ সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। ৭১-এর সাথেই থাকুন।